ভালোবাসার অর্থ বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম, কেউ জানে তো কেউ জানে না। এই অনুভূতি অনেকের কাছেই অজানা। বয়সের সাথে সাথে সবার আবেগ অনুভূতি পরিবর্তন ঘটে। কারোর কাছে এই অনুভূতি হয় এক বিশাল আনন্দময় প্রেম, তো কারোর কাছে একটু অভিশাপ, আবার কারোর কাছে আসক্তি। বিকেলে নিস্তব্ধ আবহাওয়ার সাথে তালে তাল মিলিয়ে ঘুমের রাজ্যে পাড়ি দিচ্ছিল তে। প্রকৃতির বিষণ্ণময় পরিবেশের সাথে নিছক প্রাণটা যেন আনন্দে মাতোয়ারা। মনে হচ্ছে কতদিন পরে যেন এই অনুভূতির সাথে পরিচয়, কত কষ্টের পর যেন আজকে এমন পরিবেশে নিজেকে একটু খাপ খাইয়েছে। নাহলে তো সারাদিন ব্যস্ততার পরেও যেন অতীতের ঘটনা মাথা চাড়িয়ে দিয়ে ওঠে। কিন্তু বয়স কেবল 18তে পা দিয়েছে বইকি। কিছুদিন পরেই এইচএসসি পরীক্ষা। উজ্জ্বল শ্যামবনের মায়াবী নিখুঁত চেহারা, প্রথম দেখায় তার মায়াবী উজ্জ্বলতা দেখে প্রেমে না পড়ে হয়তো থাকতে পারবে না। যতটা চঞ্চল ঠিক ততটাই শান্ত। ছোট থেকে দুরন্ত হলেও হঠাৎ কোনো এক কারণবশত তার চঞ্চলতা একটু কমে গিয়েছে। এই 16 বছরে ঘটে যাওয়া একটা ছোট্ট অতীত। আসলে বাস্তবতার সাথে যখন কেউ গভীরভাবে মিশে যায়, বাস্তবতা তখন তাকে আসল রূপ দেখায়। এটাই তো স্বাভাবিক। বিকেল 5টা বেজে 43 মিনিট। গভীর ঘুমে তে প্রকৃতির সাথে মিশে আছে। হঠাৎ তার অতীতের কাঙ্ক্ষিত ছেলেটি বাইক নিয়ে তার সামনে দিয়ে ছুটে গেল। দুজনেই চোখাচোখি হয়েছিল। বন্ধুদের খাতিরে তে কথা বলতে চাইছিল হয়তো, তার আগে বুকাম চোখ সরিয়ে নিল এক অদ্ভুত ভাব নিয়ে। বিরক্তে তে চোখ মুখ খিচে এলো। আজব তো, এত ভাবনার কি আছে? এমন করছে যেন আমি একটা ছেঁকা দিয়েছি, অথচ নিজের স্বভাবের কোনো ছিঁড়ি নেই। নিজে একটা রেখে আরেকটার কাছে যায়। কি ভেবে সেদিন এর জন্য কেঁদেছিলাম কে জানে? কি যোগ্যতায় আছে ওর ঘরে থেকে তো আমার বাড়ি গোয়াল ঘর বেশি সুন্দর। ভাবতে ভাবতে এক পৈশাসিক আনন্দ আসলো তের মনে। ঘুমের মধ্যে এসব ভেবেই যেন ঠোঁটে হাসি ফুটে উঠলো তের। কিন্তু তার এই শান্তিময় ঘুমটুকু যেন কার সহ্য হলো না। হঠাৎ কেউ তেকে কাঁচা ঘুম থেকে উঠে বসিয়ে দিল। এমন আকস্মিক ঘটনায় যেন তে ভরকে গেল। গভীর ঘুম থেকে উঠানো তার দম আটকে আসছে তের। কোনোভাবে নিজেকে সামনে পিটপিট করে চোখ তুলে তাকায় সামনের দিকে। সামনে তার বড় ভাই সুগাকে দেখে মেরাক তুঙ্গে উঠে যায় তের। মিং ইয়ঙ্গি তের বড় ভাই, বয়স 29, উচ্চতা 5 ফুট 12, ফর্সা গায়ের রং, সুদর্শন চেহারা। মায়ের জেনেটিক্স পেয়েছে বইকি। পেশায় শহরের একজন বড় বিজনেসম্যান। এই 6 বছর আগে ইউএসএ থেকে পড়াশোনা শেষ করে বাবার ব্যবসার হাল ধরেছে। দেশের সাকসেসফুল ইয়াং বিজনেসম্যান বলা যায়। সর্বদাই ঠান্ডা মেজাজের অধিকারী সে, কিন্তু বাড়িতে পুরোই উল্টো, বিশেষ করে তের সাথে। সারাদিন দুই ভাই বোনের ঝগড়াঝাটি মারামারি লেগেই থাকে। তেকে বিরক্ত করে সুগার বরাবরই অভ্যাস। অফিস থেকে ফিরে প্রতিদিনই তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দেয় সে। সামনে সুগার বোকার মতো হাসি দেখে রাগে কষ্টে বিরক্তিতে মন চাইছে সুগার চুলগুলো ছিঁড়ে ফেলতে। যেভাবে সেই কাজ, কান্না জড়িত কণ্ঠে বাজ খাওয়ায় চিৎকার দিয়ে এগিয়ে গেল অপূর্ণ কাজটি করতে। মা! সুগার তো ভৌদর পিছনে ছুটছে তে। নিচে করিডোরে বসে থাকা আয়ু বেগম চিৎকার শুনে উপরে তাকালেন। এইবারে বড় কর্তা জেহব সাহেবের একমাত্র বউ। ছেলে মেয়েদের এমন ছোটাছুটি দেখে কিছুটা বিরক্ত হলো আয়ু বেগম। সুগার তাড়াতাড়ি এসে মায়ের পিছনে দাঁড়ায়। কি হয়েছে কি তোদের আবার? কি ঝামেলা পাকিয়েছিস দুজন? মা সরো সামনে থেকে, তোমার ছেলেকে মেরে আসে বনবাসে পাঠিয়ে দেবো। তোমার গুণধর ছেলে আমাকে কাঁচা ঘুম থেকে উঠিয়েছে। শেষের কথাটা তে কাঁদতে কাঁদতে বলে। উফ, কি যন্ত্রণা! সুগা, তুই এমন কেন করলি বলতো মেয়েটার সাথে? মা শোনো, তোমার মেয়ে সেই দুপুর থেকে শান্তিতে ঘুমাচ্ছিল, আমার একদম সহ্য হয়নি, আর আমি বোর হচ্ছিলাম। সুগা এমন কথা শুনে তে রাগের চোটে মন চাইছে সুগাকে মাথায় তুলে একটা আছাড় মারতে। কি হয়েছে এখানে? সুপরিচিত কণ্ঠস্বর শুনে দরজার দিকে তাকালো সকলে। বাড়ির বড় কর্তা জিহব সাহেব দাঁড়িয়ে আছে। বাবাকে দেখে তে কিছু বলতে যাবে, তার আগেই মা বলে উঠলো, আর বলবেন না, এদের দুজনের জ্বালায় আর আমি পাচ্ছি না। এই দুই ছেলে মেয়েদের যন্ত্রণায় কবে জানি আমার মাথার তার ছিঁড়ে যাবে। তোমার মাথার তার কবে বা সোজা ছিল? কথাটা শুনে আয়ু বেগম রাগি চোখে তাকায় জিহব সাহেবের দিকে। তার এমন চাহনিতে জিহব সাহেব চুপ হয়ে যায়। চোখ সরিয়ে শুকনো ঢোক গিলে আস্তে করে গিয়ে বসে পড়ে সোফা। টি টেবিল থেকে খবরের কাগজ হাতে নিতে নিতে সুগাকে উদ্দেশ্য করে বলে, ছুটির দিনে এভাবে ঘরে বসে বোনকে না জ্বালিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে তো বের হতে পারো। বন্ধু থাকলে তো দেবো আব্বু। ও হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলে গেছি, কালকে জাঙ্কুক দেশে ফিরছে। হঠাৎ ভাইয়ের মুখে অনাকাঙ্ক্ষিত পুরুষের নামটি শুনে কিছুটা শান্ত হয়ে যেতে বাবা আর ভাইয়ের মাঝে কেবলই কিছু খাবার নিয়ে বসেছিল, কিন্তু হঠাৎ সুগার কথা শুনে খাবার আটকে যাইতে মনে পড়ে যায় 2 বছর আগের ঘটনা। জাঙ্কুক আসছে, সে তো ভালো কথা, তা হঠাৎ বাংলাদেশে অ্যানাদার বিগেস্ট কোম্পানির সাথে পার্টনারশিপের দরুন এখানেই কাজ করতে হবে, তাই কাজের সূত্রে দেশে ফিরছে। ভালো তো, কিন্তু নামজোর সাহেব বা জিন ভাবি তো আমাদের কিছু বলেনি। আমাকেও জাঙ্কুক আজকেই জানিয়েছে। বাবা আর ভাইয়ের কথার মাঝে নীরব দর্শকের মতো খাবার হাতে নিয়ে নিজ জগতের চিন্তা ভাবনায় মগ্নতে। এর মধ্যেই সুগার দেখে খেয়াল করে, কি রে, খাচ্ছিস না কেন? জাঙ্কুক আসার কথা শুনে খাবার আটকে গেছে হয়তো। যা করেছিল সেদিন তাতে জাঙ্কুক ঠিকই করেছে। সেদিন যদি জাঙ্কুক না থাকতো কতদূর বিগড়ে যেত আমার ভোলাভেলা মেয়েটা কে জানে। মা আয়ু বেগমের কথায় তে অসহায় চোখে মায়ের দিকে তাকায়। বাবা ভাই তারাও তের দিকে তাকিয়ে দীর্ঘ
নিঃশ্বাস ছাড়ে। সুগা নিজেও মায়ের কথা চিন্তা করে যায়। ঠিক তো, হয়তো যদি সেদিন জাঙ্কুক না থাকতো বা তেকে ওভাবে শাসন না করতো, জানি না তে আবেগের বশে কত কিছু করে ফেলতো, কিন্তু জাঙ্কুক একটু বেশি শাসন করতো তেকে। সুগা তো তের নিজের ভাই, কই সে তো অত শাসন করে না তার বোনকে। সকাল 8:50 সূর্যের আলো হালকা গাঢ় হয়ে নেমেছে শহরের রাস্তায়। সকালের উষ্ণ বাতাস এসে আছড়ে পড়ছে তের শরীরে। ঘড়ির সময় তালে তালে হাঁটছে তে, পরনে ঢোলা ঢালা জিন্স আর হাঁটু পর্যন্ত কুর্তি। ওনাটা কোনো রকম মাথায় কাপড় দেওয়ার মতো পেঁচিয়ে রেখেছে। সুগার অফিসে গুরুত্বপূর্ণ মিটিং থাকায় তের জন্য অপেক্ষা করেনি। বাবা মা বলেছিলেন বাড়ির গাড়িতে যেতে, কিন্তু প্রকৃতির সাথে কুশল বিনিময় করতে ড্রাইভার চাচাকে বলে একাই বেরিয়েছে কলেজের উদ্দেশ্যে। 15 মিনিটের মাথায় কলেজের সামনে এসে দাঁড়াইতে। যেই না কলেজের গেট পেরিয়ে প্রবেশ করতে যাবে, অমনি কোথা থেকে কে এসে তের নাম ধরে এক চিৎকার দেয়। তে ভড়কে যায়। জিমিন তুই! ভয় পেয়ে গিয়েছিলাম। তের কথা শুনে জিমিন খিলখিল করে হেসে দেয়। জিমিনের হাসি দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে তে। কি সুন্দর হাসি তার! পার্ক জিমিন। তের বাবা ছোটবেলার সব থেকে বিশ্বস্ত বন্ধু কিম নামজুন ও কিম সিয়কজিনের একমাত্র মেয়ে। সেই সুবাদে তে ও মাহির বন্ধুত্ব। বয়স 18, আহামরি সুন্দরী। ছোট থেকেই একসাথে বড় হয়েছে তারা। জিমিন খুবই শান্ত মেজাজের একটি মেয়ে, কিন্তু ওই যে কথা আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে। বাহিরে দুজনে শান্ত থাকলেও একসাথে হলে ভদ্রতার ছিটে ফোটা থাকে না দুজনের মাঝে। কি রে, বুগামকে নিয়ে ভাবছিলে বুঝি? ধুর ছাতা, ওই আজগবিটাকে নিয়ে কেন ভাবতে যাবো বলতো? ও তো কোনো কালেই আমার টাইপের ছিল না। আচ্ছা, তা আপনার টাইপের ছেলে কেমন শুনি? জিমিনের প্রশ্নে হঠাৎ লজ্জায় দু হাতে নিজের মুখ ঢেকে নেয়। তের এমন রূপ দেখে জিমিন একটু অবাক হয়ে তাকায় তের দিকে। তে এবার লজ্জা মুখ নিয়েই বলে ওঠে, আমার টাইপের পুরুষ তো বাস্তবে এক্সিস্টই করে না। তবুও আমি এমন পুরুষ চাই যে হবে হ্যান্ডসাম, রিচ, কোড পার্সোনালিটি অ্যান্ড লয়াল। তার আসক্তির কারণ হব আমি। তার ভালোবাসা হবে আমার জন্য অসহ্য এবং ভয়ঙ্কর। তার স্পর্শ হবে আমার জন্য বিষাক্ত। সারাদিন ফ্যান্টাসি নিয়ে থাকলে এই হয়। তুই কি বুঝবি হতচ্ছাড়ি? তার কথা শুনে জিমিন একটা দীর্ঘশ্বাস ছাড়ে। পরপরই তেকে উদ্দেশ্য করে বলে উঠল, দেখতে বাস্তবতা বড়ই কঠিন। আমরা আজকের জেনারেশনে ফ্যান্টাসি সফট ডার্ক লাভার হলেও বাস্তবে এসবের সম্ভাবনা নেই বলেই চলে। তবে কোনোভাবে যদি এসব বাস্তব জীবনে ঘটেও যায়, তাহলে তারা যতই ফ্যান্টাসি লাভার হোক বা এসব রোমাঞ্চকর লাগলেও এমন পুরুষকে সামলাতে হিমশিম খেতে হবে। বুঝলাম, কিন্তু তবুও আমার এমন কাউকেই চাই, সে শুধু আমার প্রতি আসক্ত থাকুক। আমি নির্দ্বিধায় তার সবকিছু সামলাবো। হ্যাঁ, তাই বলে তো আপনার জন্য এখন জায়ান্ট কৃতিক রিচার্ড কারনাথ আরো কে হান্টি ল্যাডেলিনের জেড ম্যাডোস বা টক্সিক উপন্যাসের নায়ক বেরিয়ে আসবে উপন্যাস থেকে, তাই না? উপন্যাস থেকে বেরিয়ে না আসুক, তাদের মতো কেউ আসলেই হবে। তার কথায় জিমির বিরক্ত নিয়ে তার দিকে তাকায়। পরপরই একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। কাকে কি বোঝালাম? আচ্ছা, আল্লাহ আপনার চাওয়া পূরণ করো কাকু। ধন্যবাদ আপু। কলেজ শেষে যে যার মতো বাড়িতে ফিরে যাচ্ছে। তে আর জিমি সবার থেকে বিদায় নিয়ে কলেজ থেকে বের হয়ে সামনে সুগাকে দেখে থমকে যায় জিমি। ফরমাল ড্রেস আপে এলোমেলো মুখশ্রী, কিন্তু তবুও কত সুন্দর লাগছে তাকে দেখতে। শরীর কর্তৃক হলে হেলাম দিয়ে দাঁড়িয়ে আছে সুগা, পরনে সানগ্লাস। দৃষ্টি তার সাবেক জিমিনের দিকে, কিন্তু সানগ্লাসের আড়ালে তা কেউ খেয়াল করেনি। তে আর জিমিন গিয়ে ধপ করে সুগার সামনে দাঁড়ায়। সুগা কোনো কিছু না বলে হাতের কর্তি ছুঁড়ে মারে তের মুখের উপর। এখানে বসে আমাকে না জানালে তোমার হয় না? না হয় না, তোকে গেলেই একটা আলাদা এনার্জি পাই আমি, যা আমার গ্লুকোজ খেলেও হয় না। এবার তাড়াতাড়ি গাড়িতে বস। তে বিরক্তি নিয়ে ভাইয়ের কথা মতো গাড়িতে উঠে বসে। এদিকে তাদের কাণ্ড দেখে মুখ চেপে হাসছে জিমি। হঠাৎ সুগা জিমিকে উদ্দেশ্য করে বলে উঠলো, তোমাকে কি দাওয়া দিতে হবে গাড়িতে উঠে বসার জন্য? নামজিন আঙ্কেল একটু বিজি আছেন, আর জিন আন্টি আমাদের বাসায়, তাই তোমার জন্য গাড়ি পাঠানো হয়নি। গাড়িতে উঠে বসে আমাদের বাসায় যাবে। জি। জিমিন কি বলবে বুঝতে পারছে না। সুগা জিমিনের সাথে বরাবরই সোজা সাপটা কথা বলে, তাই জিমিনও কোনো রকম কোনো প্রতিক্রিয়া না করে গাড়িতে উঠে বসে। সুগা নিজেও গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলছে নিজ গতিতে। জিমিন আর তে নিজেদের মধ্যে চুপি চুপি কথা বলছে। জানিস তে, মাঝে মাঝে ইচ্ছে করে বোকামকে ধরে দুয়া খেলা লাগিয়ে দিই। বেটা এমন ভাব কর যেন ও তোকে নয়, তুই ওকে ছেঁকা দিয়েছিস। আমারও। হ্যাঁ, কি বলছিস শুনি? একসময় তুই ওর জন্য কান্না করেছিলি। পাগল কুকুরে কামড়েছিল আমার ভাই, তাই এমন করেছিলাম। হ্যাঁ, সেটাই হবে হয়তো, নাহলে বারবার ফিরিয়ে দেওয়ার পরেও কেঁদে কেঁদে মরছিলি। ধরেনি সেটাই, না হলে আমি, তাও ওর মতো ছেলের জন্য। তার থেকে ভালো তোর ভাইয়ের থাপ্পড় খাওয়া। হঠাৎ আমার কথা ওঠা দুজনের টনক নড়ে উঠলো। আরে, তোকে তো একটা কথা বলতে ভুলে গেছি, ভাই আসছে কালকে ফ্লাইট। হ্যাঁ শুনেছি, কালকে ভাইয়া বলেছিল। আর তোর ভাই আসছে, তাতে কি আমি নাচবো? হ্যাঁ নাচতেই পারিস, কি জানি ভাই আসলে আর নাচতে পারবি কিনা। জিমিনের কথায় তের আগে চোখে থাকা জিমিনের দিকে পরক্ষণে কি জানি কি ভেবে বলে উঠলো, এই সত্যি সত্যি আসছে নাকি উনি? তাহলে মিথ্যা মিথ্যা কেন আসতে যাবে? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তখন তীব্র গরম, ভিড় আর এলোমেলো শব্দ। প্রতিদিনের মতোই আজকে কোলাহলের শেষ নেই। মানুষের ভিড়ে ভরে আছে বিমানবন্দর। এমন সময় এত ব্যস্ততার মাঝে প্রবেশদ্বার থেকে বেরিয়ে এলো একজন।
জীবন জাঙ্কুক সুদর্শন চেহারা, 29 বছরের একজন সুপুরুষ, জিম করা সুঠাম দেহ, ফর্সা গায়ের রং, কালো ফর্মাল গেটআপে গায়ের রংটা যেন ফুটে উঠেছে। গাঢ় বাদামি চোখ দুটো কালো সানগ্লাসে ঢাকা, ঘাট ছুঁচে কালো হালকা লম্বা চুলগুলো ঝেড়ে সামনে পা বাড়ালো জাঙ্কুক। এক হাতে কোট আর পাসপোর্ট, অন্য হাতে রোলেক্সের দামি ঘড়ি, দুই পাশে বলিষ্ঠ দেহে কালো ড্রেস আপ পরা দুটো গার্ড। জাঙ্কুক সোজা এসে দাঁড়ায় এয়ারপোর্টের বাইরে তার জন্য অপেক্ষা করা দুটো রোলস রয়েস গাড়ির সামনে। আশেপাশের কত কত চোখ আহত নিহত হচ্ছে তাকে দেখে, কিন্তু আপাতত সেদিকে কোনো খেয়াল নেই জাঙ্কুকের। কিছু না বলে সোজা গিয়ে গাড়ির মধ্যে বসে। ড্রাইভার জাঙ্কুকের যাবতীয় জিনিসপত্র গাড়িতে উঠিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ে, গাড়ি স্টার্ট দেয়। উদ্দেশ্য জীবন বাড়ি। জাঙ্কুকের জীবন বরাবরই ছাড়া, বদমেজাজি, রাগী, বেপরোয়া, কিন্তু নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে আজও নিজেকে সামলাচ্ছে সে। ছোটবেলা থেকে কম হোঁচট খায়নি সে। চাচা চাচির আদরের হলো তাদের থেকে দূরে। জাঙ্কুকের বাবা পড়াশোনা করার জন্য যখন ইউএসএ যান, তখন ভিনদেশী এক মেয়ের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে, যার ফলস্বরূপ জাঙ্কুকের জন্ম। এমন অবৈধ সম্পর্ককে বৈধ করতে যখন বিয়ের পর বাংলাদেশে বউ বাচ্চা নিয়ে দেশে ফেরে জাঙ্কুকের বাবা, তখন জীবন বাড়ির বড় কর্তা অর্থাৎ জাঙ্কুকের দাদু তাদের মেনে নেয়নি। জাঙ্কুকের চাচা নামজুল সাহেব মেনে নিলেও কিছুই যেন করতে পারেনি সে। তাই এত অবহেলার পর বউ বাচ্চা নিয়ে আবার ইউএসএতেই পাড়া জমায় জাঙ্কুকের বাবা মা। সেখানে গিয়ে নিজের ব্যবসা দাঁড় করায়। আস্তে আস্তে নিজেকে দেশের অনেক বড় বিজনেসম্যান হিসেবে গড়ে তোলে জাঙ্কুকের বাবা। এদিকে বিদেশি কালচারের হওয়া এবং এমন অবহেলার চাপ নিতে পেরে জাঙ্কুকের 5 বছরের মাথায় মারা যায় জাঙ্কুকের মা। নিজের প্রিয় নারী এমন অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনা সহ্য করতে না পেরে ডিপ্রেশনের মধ্যে পড়ে 1 বছর অসুস্থ থাকার পরে সেও মারা যায়। এমন ঘটনার পর অত ছোট বয়সে পুরোপুরি একলা হয়ে যায় জাঙ্কুক। তাই নামজুল সাহেব আর জিন বেগম জাঙ্কুককে বাংলাদেশে নিয়ে আসে। কিন্তু বেঁধে যায় আরেক সমস্যা। ইউএসএতে অত বড় ব্যবসা, ছোটবেলা থেকেই জাঙ্কুক আমেরিকান সিটিজেন হয়। 16 বছরের মাথায় আবার সুগা সহ জাঙ্কুককে ইউএসএ পাঠিয়ে দেয় নামজুল সাহেব। সেই থেকে সুগা আর জাঙ্কুকের গভীর বন্ধুত্বময় সম্পর্ক। নিজের পড়াশোনা শেষ করে সুগা আগেই দেশে ফিরে এসে বাবার ব্যবসার হাল ধরে। এদিকে নিজ দেশ থেকে কোনো মতে ভাইয়ের ব্যবসা সামলায় জাঙ্কুকের 18 বছর হওয়ার পর তার হাতে ভাইয়ের সেই ব্যবসা তুলে দেন নামজুল সাহেব। নিজের দক্ষতা আর বাস্তবতার সাথে এভাবে সম্মুখীন হওয়ায় অনেক ঝড়ঝাপটার পর নিজের পরিচয় গড়ে তুলেছে জাঙ্কুক, এই ইয়াং সাকসেসফুল বিজনেসম্যান। দুপুরে আর্দ্র আবহাওয়ায় চারিদিক নিস্তব্ধ। তে আর তার পরিবার কেবল খাবার খেয়ে করিডোরের সোফায় বসেছে। বাবা জেহব সাহেব টিভিতে খবর দেখছেন। তে আর সুগা ফোন কল করছে। এর মধ্যে মা আয়ু বেগম বলে উঠলেন, কাল রোজের গায়ে হলুদ, নামজুল সাহেবদেরও দাওয়াত দেওয়া হয়েছে স্পেশালভাবে। মায়ের কথা শুনে তে আর সুগা কিছুটা অবাক হয়, সাথে খুশিও হয়। তে এক লাফে খুশিতে গদগদ হয়ে মায়ের পাশে গিয়ে বসে। সত্যি? ইস, কতদিন পরে আমাদের পরিবারে একটা ঠিকঠাক বিয়ে হবে, বলো ভাইয়া? কি যুগ আসলো, পুরো বসির বড় সন্তান আমি, অথচ সবার বিয়ে হয়ে গেছে, এখন আবার ছোট বড়ে বিয়ে খেতে হবে। কি কপাল আমার। সুগার কথায় মা আয়ু বেগম কিছুটা রেগে গেলেন। তা তোকে ধরে রেখেছি আমরা, 29 বছর হয়ে গেছে, কত কত মেয়ে দেখলাম, কিন্তু তুই নিজেই তো করতে চাস না। মা, মনের মতো মেয়েই তো পাচ্ছি না, আর এখন বিয়ে করবো না। বলতে না বলতে মা আয়ু বেগম রাগে সোফা থেকে একটা বালিশ ছুঁড়ে মারে সুগার দিকে। সুগা খপ করে ধরে ফেলে। এরপর যদি এসব বলছিস না, গরম ফ্রাই প্যান দিয়ে পেটাবো তোদের 2 বাচ্চা ছেলেকেই বলে দিলাম। নিজে একমাত্র বউ আয়ু বেগমের কথা শুনে জেহব সাহেব এবার টিভি থেকে চোখ সরিয়ে অসহায় চোখে তাকালেন আয়ু বেগমের দিকে। আমি কি করলাম? আপনি তো নষ্টের মূল। কেন, ছেলেটাকে কিছু বলতে পারে না? ছেলের বউয়ের হাতের ভাত খাবে না নাকি? আমাকে আজীবন আপনাদের খেদমত করতে হবে? আয়ু বেগমের কথা অসহায় আর রাগি চোখে সুগার দিকে তাকায় জেহব সাহেব। বাবার তাকানো দেখে সুগা বোকার মতো একগাল হাসি উপহার দেয় বাবাকে। মা ছাড়ো তো, ভাই এরকমই করবে। এবার বলো, ফুপির বাসায় কখন যাবো আমরা? সেটা তোর বাবাকে জিজ্ঞেস কর। মায়ের কথায় উপস্থিত সবাই জেহব সাহেবের দিকে তাকায়, যার মুখভঙ্গিমা আবার আলাদা হয়ে গেছে। আমি কোথাও যাব না, তোমাদের ইচ্ছে হলে তোমরা যাও, কিন্তু আমি যিশুর বাড়ির চৌখাট পেরোবো না। যেখানে আমার সম্মান নেই সেই বাড়িতে আমি নিজের অস্তিত্ব রাখতে চাই না। জেহব সাহেবের কথায় সবাই একটু হতাশ হয়ে যায়। পরপরই মা বলে উঠলেন, আমি জানি তারা ভুল করেছে, আপনার বোনও করেছে, কিন্তু সেই ভুলে 2 বছর কেটে গেছে। আপনাকে আর আমাদের ছাড়া যিশুর পরিবার অচল এক কথায়, এবং তারা তাদের ভুলের শাস্তি পেয়ে গিয়েছে। তারা ক্ষমা চেয়েছে এবং চাইছে। আপনার বোনের জন্য না হয় এবার চলুন। হ্যাঁ বাবা, যাওয়া উচিত। এবার তারা তোমাকে হতাশ করবে না। যতদূর জানি বা বুঝি, তুমি না গেলে রোজের বিয়ে তারা দিবে না। ছেলে আর বউয়ের কথায় না জানি কি হলো জেহব সাহেবের। সোফা থেকে উঠে যেতে যেতে সকলকে উদ্দেশ্য করে বলে উঠলেন, কালকে 7টার আগে আমরা এখন বাড়িতে যাচ্ছি, সবাই সব গুছিয়ে রাখবে। বাবার কথা শুনে অফিসের সবাই খুশি হয়ে যায়, কিন্তু এক প্রকার লাফাতে শুরু করেছে। আমি দিনভাবিদের জানিয়ে আসছি বলেই মায়ের বেগম সেখান থেকে নিজের রুমে চলে যায়। তার মানে আঙ্কেল আন্টিও যাচ্ছে।
জিমিনও যাচ্ছে। তার ভাইয়ের মুখে জিমিনের কথা শুনে তে একটু অবাক হয়ে ভাই দিকে আর চোখে তাকায়। তুই বলছিস তো, তাই ভাবলাম ভুলে গেছিস, তাই বললাম আর কি। এরকম কথা বলে নিজের ফোনে মনোযোগ দিতে দিতে সুগা সেখান থেকে চলে যায়। ভাই হঠাৎ আমার আচরণ দেখে তে একটু বাঁকা হাসে। সকালে ভোর হওয়ার পর তের পরিবার এবং নামজুর সাহেবের পরিবার এসে হাজির হয় এখন বাড়িতে। জিমিন আর তে ছাড়া সবাই এসেছে। জিমিনের কিছু জিনিসপত্র কেনার থাকে, সে বলছে পরে যাবে। এদিকে তে জিমিনের সাথে ফুফির বাড়িতে যাবে বলে জিমিনের বাসায় এসে বসে আছে। জিমিন নিজের রুমে রেডি হচ্ছে এবং তে নিজের লিভিং রুমে সোফা এলোমেলো হয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। আশেপাশে কি আছে কি নেই তার দিকে বিন্দু মাত্র খেয়াল নেই তে। কি রে তে, তুই ওভাবে শুয়ে আছিস কেন? আর ভাইয়া তুমি এসেছো, আমাকে ডাক দিও না কেন? জিমিনের হঠাৎ এমন কথা শুনে তে ধরফড়িয়ে উঠে দাঁড়িয়ে পড়ে। কোনোরকম নিজেকে ঠিক করে জিমিনের দৃষ্টি অনুসরণ করে সেই দিকে তাকাইতে। সদর দরজায় দাঁড়িয়ে আছে একটি লোক। কালো প্যান্ট আর কালো শার্ট পরিহিত, 6 ফুট উচ্চ, তার কাছাকাছি একটি লম্বা লোক, হাতা গোটানো কোণে অবধি, 2 হাত পকেটে। সুদর্শন চেহারা, সুঠাম দেহের এই লোকটি তের জন্য সেই অনাকাঙ্ক্ষিত পুরুষ, যা দৃষ্টি দেখে গলা শুকিয়ে গেছে তে। যাকে নিজেও ভাবলেশীন ভাবে অনুভূতিহীন দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তের দিকে। মনে মনে শুধু একটা কথাই ভাসছে, 2 বছর আগে যেমন রেখে গিয়েছিলাম ঠিক তেমন না থাকলেও এতটা পরিবর্তন। এর মধ্যেই জিমিন দেখে ওঠে। কি গো, তোমরা যাবে না? দেরি হয়ে যাচ্ছে তো। জিমিনের কথায় দুজনেরই হুঁশ আসে। তে তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয় জাঙ্কুকের থেকে, কিন্তু জাঙ্কুক সাবেক তের দিকে তাকিয়ে জবাব দিল, তোরা গাড়িতে গিয়ে বস, আমি আসছি। জাঙ্কুকের কথা শুনে দুজনেই বেরিয়ে যায় অন্দরমহল থেকে। 10 মিনিট পর জাঙ্কুক বাড়ি থেকে বেরিয়ে আসে। এসে দুজনকে ব্যাক সিটে দেখে মেজাজ গরম হয়ে যায় জাঙ্কুকের। নিজেকে একটু শান্ত করে দুজনকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমাকে কি তোদের ড্রাইভার বলে মনে হয়? জাঙ্কুকের কথা শুনে দুজনেই ভয় পেয়ে যায়। না ভাইয়া, আসলে। জিমিনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক তেকে উদ্দেশ্য করে বলে ওঠে, তে ফ্রন্ট সিটে আয়। আমি? এক কথা রিপিট করা আমার একদম পছন্দ না তে। জাঙ্কুকের শান্ত হুমকি শুনে দুজনেই ভয় পেয়ে যায়। তারপর জিমিন তেকে কোনোরকম জোরপূর্বক ফ্রন্ট সিটে পাঠিয়ে দেয়। গায়ে চলছে আপন গতিতে, কারোর মুখে কোনো কথা নেই। তেয়া জিমিন যে 2-1টা কথা বলবে তারও সুযোগ নেই। পারছে না কিনা জাঙ্কুকের থাপ্পড় খেয়ে পেট পরিয়ে ফেলবে, কিন্তু কতক্ষণই বা চুপ থাকা যায়। তাই কিছু না ভেবে জিমিন জাঙ্কুকের প্রশ্ন ছুড়ে মারে, আচ্ছা ভাইয়া, হঠাৎ দেশে আসার কারণ? একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখে গিয়েছিলাম, সেটাই নিতে এসেছি। কিন্তু বাবা যে বললো কাজের জন্য এসেছো, সেটা তো অজুহাত মাত্র। আচ্ছা, কি জিনিস? জাঙ্কুক এবার আর চোখে তের দিকে তাকায়, যে এখন মনোযোগ দিয়ে বাইরে তাকিয়ে আছে। জাঙ্কুক নিজ মনে এক রহস্যময় হাসি আসলো, সময় হলে ঠিক জানতে পারবি। ওকে সো গাইস, আমি আরোরা, আই এম নিউ হিয়ার। এটা আমার ফার্স্ট ডাব, সো ভুল হলে মাফ করে দিও, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি নিউ, তাই একটু লো কনফিডেন্স, বাট তোমাদের সাপোর্ট পেলে আমি আরো সামনে এগোতে পারবো ইনশাল্লাহ। হোপ ইউ গাইস এনজয়, লাভ ইউ।